আচ্ছা, তোমরা কি জানো যে পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে? নিশ্চয় অনেকে শুনে থাকবে এই পৃথিবী সৃষ্টির গল্প। কিন্তু এই পৃথিবী সৃষ্টির গল্প শুধু গল্প নয়। বিভিন্ন তত্ত্বের ভিত্তিতে এই পৃথিবীর কিভাবে সৃষ্টি হয়েছে তা আমরা জানতে পারি। এই পৃথিবী সৃষ্টির বিভিন্ন প্রচলিত তত্ত্ব বা ক্লাসিক্যাল যে থিওরিগুলো আছে, আজকের ভিডিওতে আমরা সেই থিওরিগুলি সম্পর্কে জানব। জিএরু অনলাইন ক্লাস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে সেই সব তত্ত্বগুলো নিয়ে আজকে আমি সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। চলো শুরু করা যাক। প্রথম তত্ত্ব, বুফেনের মতবাদ, বুফেনস হাইপোথিসিস। জর্জেস লুই লেক্লার্ক কমেতে দে বুফন এই বিজ্ঞানীদ্বয় 1745 খ্রিস্টাব্দে এই বুফেনের মতবাদ, বুফেন হাইপোথিসিসের প্রচলন করেন। এই মতবাদে তেনারা বলছেন যে মহাশূন্যে ভ্রমণরত একটি বিশাল আকৃতি ধূমকেতু এসে আদি সূর্যের সাথে ধাক্কা খেয়েছিল প্রথম। এই ভয়াবহ সংঘর্ষের ফলেই সূর্য থেকে বিপুল পরিমাণে উত্তপ্ত গ্যাসীয় পদার্থ মহাশূন্যে ছিটকে যায়। এই মহাশূন্যে ছিটকে যাওয়া ওই পদার্থগুলি আবার কালক্রমে শীতল, সংকুচিত, ঘনীভূত হয়ে পৃথিবীর পাশাপাশি অন্যান্য গ্রহের সৃষ্টি করে। এই যে চিত্রতে দেখতে পাচ্ছ, এই বিশাল আকৃতির ধূমকেতু একটা আদি সূর্যের সাথে ধাক্কা খেয়েছিল এবং তারপর আমাদের গ্রহগুলি সৃষ্টি হয়েছিল। এটা হলো বুফেনের মতবাদ। চলে আসি দ্বিতীয় মতবাদে, কান্টের গ্যাসীয় মতবাদ, গ্যাসিয়াস হাইপোথিসিস অফ কান্ট। ইমানুয়েল কান্ট 1755 খ্রিস্টাব্দে এই মতবাদ প্রচলন করেন। তিনি বলেন, সৃষ্টির শুরুতে মহাকাশে কিছু শীতল, গতিশীল ও কঠিন পদার্থের কণা বিক্ষিপ্ত অবস্থায় ছিল। পারস্পরিক সংঘর্ষের ফলে কণাগুলো একে অপরের সাথে ধাক্কা খায় এবং তার ফলে তাপ এবং ঘূর্ণন গতি সৃষ্টি হয়, যা কালক্রমে একটি উত্তপ্ত ঘূর্ণমান গ্যাসীয় পিণ্ডে পরিণত হয়, যেটা তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ। এবং তা থেকেই আমাদের এই গ্রহের জন্ম, পৃথিবী এবং অন্যান্য গ্রহের জন্ম। অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের শীতল, গতিহীন ও কঠিন পদার্থের কণা বিক্ষিপ্ত অবস্থায় ছিল এবং সেগুলো পারস্পরিক মহাকর্ষ বলের প্রভাবে তারা গতি পায় এবং একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং সেগুলি উত্তপ্ত ঘূর্ণমান গ্যাসীয় পিণ্ডতে পরিণত হয় এবং পরে তা গ্রহের সৃষ্টি করে। চলে আসি আমরা পরবর্তী মতবাদে। মতবাদটি হলো গ্রহকণিকা মতবাদ, প্ল্যানেটেসিমাল হাইপোথিসিস। চেম্বারলিন ও মুল্টন 1904 খ্রিস্টাব্দে এই মতবাদ প্রবর্তন করেন। তেনাদের মতে আদি সূর্যের কাছাকাছি একটি বিশাল আকৃতির নক্ষত্র চলে এসেছিল। আদি সূর্য, সেখানে বিশাল আকৃতি একটি নক্ষত্র চলে এসেছিল এবং সেই বহিরাগত নক্ষত্রের প্রবল আকর্ষণের ফলে সূর্য থেকে প্রচুর পরিমাণ ধূলিকণা, গ্যাসীয় পদার্থ মহাশূন্যে ছিটকে বেরিয়ে আসে। সেই আদি সূর্য থেকে ছিটকে বেরিয়ে আসে বিভিন্ন ধরনের ধূলিকণা, গ্যাসীয় পদার্থ। এই ছোট ছোট কণা ও গ্যাসীয় পদার্থগুলো পরবর্তীতে কিন্তু ওই সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে এবং সেগুলো গ্রহের রূপ নেয়। তাহলে এটা হলো আমাদের গ্রহ কণিকা মতবাদ, প্ল্যানেটেসিমাল হাইপোথিসিস, চেম্বারলিন ও মুল্টনের। আশা করি বোঝাতে পেরেছি এটা। 4 নম্বরে চলে আসি, লাপ্লাসের নীহারিকা মতবাদ, খুবই গুরুত্বপূর্ণ মতবাদ। লাপ্লাস বিজ্ঞানী 1976 খ্রিস্টাব্দে এই মতবাদের প্রবর্তন করেন। তিনি বলছেন কি যে মহাবিশ্বের আদি থেকে একটি বিশাল উত্তপ্ত ঘূর্ণায়মান গ্যাসীয় পিণ্ড বা নীহারিকা বিদ্যমান ছিল। তিনি বলছেন প্রথম থেকে এই নীহারিকা বিদ্যমান ছিল। এটি সময়ের সাথে সাথে শীতল হয়, সংকুচিত হয় এবং সংকোচনের ফলে এর ঘূর্ণনের গতি বেড়ে যায়
এবং কেন্দ্রাতিক বলের কারণে মূল নীহারিকা থেকে কয়েকটি গ্যাসীয় বলয় বিচ্ছিন্ন হয়ে যায়। এই মূল নীহারিকা থেকে কয়েকটি গ্যাসীয় বলয় বিচ্ছিন্ন হয়ে যায়। এই বলয়গুলোই পরে ঠান্ডা হয়ে পৃথিবী ও অন্যান্য গ্রহে পরিণত হয়। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে প্রথমে একটা ঘূর্ণায়মান গ্যাসীয় পিণ্ড এখান থেকে বেরিয়ে যাচ্ছে, সেগুলো পরবর্তীতে গ্রহের রূপ নিচ্ছে এবং মাঝখানে সূর্যরূপে অবস্থান করছে সেই উত্তপ্ত বিশাল আকৃতি নীহারিকাটা। তাহলে এটা হলো লাপ্লাসের নীহারিকা মতবাদ। পরবর্তী 5 নম্বরে চলে আসি আমরা, জোয়ারীয় মতবাদ। এই মতবাদের প্রবক্তা হলেন জিনস ও জেফ্রিজ। 1929 খ্রিস্টাব্দে এটি প্রবর্তন করেন। তেনাদের মত অনুযায়ী বলছেন যে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে একটি অতি ঘন এবং অতি উত্তপ্ত বিন্দু থেকে এক মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয়। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি এইখান থেকে মহাবিশ্বের সৃষ্টি হচ্ছে। মহাবিশ্ব সম্প্রসারিত হতে হতে ধূলিমেঘ ও গ্যাস ঠান্ডা হতে থাকে। আজ থেকে প্রায় 4.6 বিলিয়ন বছর আগে সেই মহাজাগতিক ধূলিমেঘ ও গ্যাসের ঘনীভবনে মাধ্যমে আমাদের এই সুন্দর পৃথিবীর সৃষ্টি হয়। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে একটি উত্তপ্ত বিন্দু থেকে এক মহাবিস্ফোরণের ফলে সেখানে ধূলিমেঘ ও গ্যাস ঠান্ডা হতে থাকে এবং পরে এই গ্রহের রূপ নেয়। আমরা চলে আসি 6 নম্বরে, দৈত্য নক্ষত্র মতবাদ, বাইনারি স্টার হাইপোথিসিস। এইচ.এন. রাসেল 1937 খ্রিস্টাব্দে এই তত্ত্বের প্রবর্তন করেন। তেনার মত অনুযায়ী আদিমকালে সূর্য একা ছিল না, তার সাথে একটি সহযোগী নক্ষত্র ছিল। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি সূর্য আছে, তার সঙ্গে একটা সহযোগী নক্ষত্র আছে। সূর্য ও তার সহযোগী নক্ষত্রটি একে অপরের প্রদক্ষিণ করছিল, একে অপরের সঙ্গে প্রদক্ষিণ করছিল। এমন সময় একটি তৃতীয় বিশাল আকার নক্ষত্র এদের কাছে আসে। এই তৃতীয় নক্ষত্রের জোয়ারভাটার টানে সহযোগী নক্ষত্রটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে সেই ধ্বংসাবশ থেকে আমাদের পৃথিবী ও অন্যান্য গ্রহের সৃষ্টি হয়। এইখানে তৃতীয় একটা নক্ষত্র এসে এর সঙ্গে যোগ দেয় এবং তার ফলে যে জোয়ার ভাটা সৃষ্টি হয়, তার ফলে নক্ষত্রটি ভেঙে যায়। সেখান থেকে আমাদের এই পৃথিবী এবং অন্যান্য গ্রহের সৃষ্টি হয়। এটা হলো এইচ.এন. রাসেলের মতবাদ, যেটাকে বলা হয় দৈত্য নক্ষত্র মতবাদ। এবার চলে আসি আমরা 7 নম্বরে, সেফিড মতবাদ। এ.সি. ব্যানার্জি 1942 খ্রিস্টাব্দে এই মতবাদ দেন। তেনার মতে তিনি বলছেন যে আদি সূর্যের কাছাকাছি একটি স্যাফিড পরিবর্তনশীল নক্ষত্র বা তীব্র কম্পনশীল নক্ষত্র এসেছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি আদি সূর্য আছে এবং তার কাছে আরেকটি নক্ষত্র যেটা তীব্র কম্পনশীল নক্ষত্র, সেটা এসেছিল এবং এই নক্ষত্রটি নিজস্ব তীব্র কম্পন ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের যৌথ প্রভাবে নক্ষত্রটির দেহ থেকে বিপুল পরিমাণে গ্যাসীয় উপাদান ছিটকে বেরিয়ে যায়। এই ছিটকে বেরিয়ে আসা উপাদান পরবর্তীতে শীতল ও ঘনীভূত হয়ে আমাদের সৌরজগৎ বা গ্রহ উপগ্রহের সৃষ্টি হতে দেখি। এটা হলো সেফিডের মতবাদ। এ.সি. ব্যানার্জি 1942 খ্রিস্টাব্দে এই মতবাদ দেন। পরে চলে আসি 8 নম্বরে, ধূলিমেঘ তত্ত্ব, ডাস্ট অ্যান্ড গ্যাস হাইপোথিসিস। খুবই গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব। কার্ল ফন উইজারকার 1943 খ্রিস্টাব্দে এই মতবাদটি দেন বা এই তত্ত্বটি আমাদেরকে দেন। তিনি বলেন যে আদি সূর্য মহাশূন্যে বিদ্যমান একটি বিশাল এবং ঘন গ্যাস মহাজাগতিক ধূলিকণা মেঘের মধ্যে দিয়ে যাওয়ার সময় সেগুলো নিজের মহাকর্ষ বলের মাধ্যমে আকর্ষণ করে। একটি আদি সূর্য মহাকাশের মধ্যে বিদ্যমান বিশাল আকৃতি ঘন গ্যাস মহাজাগতিক ধূলিকণার মধ্য দিয়ে যাওয়ার সময় এগুলোকে আকর্ষণ করে মহাকর্ষ বলের ফলে, এবং এই ধূলিমেঘের মধ্যে সৃষ্ট অভ্যন্তরীণ যে ঘূর্ণন সৃষ্টি হয়, সেই কণাগুলি একে অপরের সংঘর্ষের ফলে ছোট ছোট পিণ্ড তৈরি করে।
কালক্রমে সেই পিণ্ডগুলি পরবর্তীতে গ্রহের রূপ নেয়। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল আকৃতি ধূলিমেঘ, ডাস্ট পার্টিকেলস আছে। এর মধ্যে একটা সূর্য, আদি সূর্য, এর ভিতর দিয়ে যাওয়ার সময় এখানকার যে ধূলিমেঘ আছে সেগুলো একে অপরের সঙ্গে আকর্ষণে লিপ্ত হয় এবং সেখান থেকেই গ্রহের সৃষ্টি হয়, পৃথিবী এবং অন্যান্য গ্রহের সৃষ্টি হয়। সেটা আমরা চিত্রতে দেখতে পাচ্ছি এখানে। ৯ নম্বরে আছে সুপারনোভা মতবাদ, সুপারনোভা হাইপোথিসিস। খুবই গুরুত্বপূর্ণ একটি মতবাদ। ফ্রেড হোয়েল 1946 খ্রিস্টাব্দে এই মতবাদের প্রবর্তন করেন। তিনি বলেন, আদি সূর্যের একটি সহচর নক্ষত্র ছিল। এই সহচর নক্ষত্রটি একসময় তীব্র বিস্ফোরণ ঘটে এবং যা সুপারনোভা বলা হয়, এবং সেই বিস্ফোরণের ফলে নক্ষত্রটি বেশিরভাগ অংশ কিন্তু মহাশূন্যে হারিয়ে গেলেও কিছু কিছু অংশ সূর্যের মহাকর্ষ বলের প্রভাবে সূর্যের চারিদিকে ঘুরতে থাকে। পরবর্তীতে এই ঘূর্ণমান গ্যাসীয় ধূলিকণা কিন্তু আমাদের গ্রহের সৃষ্টি করে। এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে আদি সূর্য, সেটা বিস্ফোরণ হচ্ছে এবং বিস্ফোরণের ফলে যে সমস্ত ধূলিকণা, মেঘ যেগুলো আছে সেগুলো কিন্তু এই সূর্যের চারিদিকে ঘুরতে থাকে। পরবর্তীতে সেগুলো ঘনীভূত হয় এবং ঘনীভূত হয়েই কিন্তু এই গ্রহের সৃষ্টি করে। 10 নম্বরে চলে আসি। 10 নম্বরের মতবাদ হলো আন্তঃনক্ষত্র ধূলিকণা মতবাদ, ইন্টারস্টেলার ডাস্ট হাইপোথিসিস। অটো স্মিথ 1943 খ্রিস্টাব্দে এই মতবাদ দেন। তিনার মতে মহাবিশ্বে ঘুরে বেড়ানোর সময় আমাদের সূর্য মহাশূন্যে ভাসমান প্রচুর ধূলিকণা, গ্যাস ও মহাজাগতিক ধূলিকণা নিজের আকর্ষণের মহাকর্ষ বলের প্রভাবে নিজের চারিদিকে ঘোরাতে থাকে। এই ধূলিকণাগুলো সূর্যের চারপাশে একটি বিশাল চাকতির মতো ঘুরতে ঘুরতে সংঘর্ষের ফলে জমাটবদ্ধ হয় এবং পরবর্তীতে গ্রহের সৃষ্টি হয়। আমরা ছবিতে দেখতে পাচ্ছি সোলার শক্তি, এইখানে একটা সূর্য আছে এবং তার প্রভাবে মহাবিশ্বের অর্থাৎ মহাকাশের যে সমস্ত ধূলিকণা, মেঘ আছে সেগুলোকে নিজের চারিদিকে ঘোরাতে থাকে নিজের মহাকর্ষ শক্তির প্রভাবে, এবং সেই ঘুরতে থাকার সময় একে অপরের সঙ্গে সেই কণাগুলো জমাটবদ্ধ হয় এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে গ্রহ এবং উপগ্রহের সৃষ্টি হয়েছে। এটা হলো আন্তঃনক্ষত্র ধূলিকণা মতবাদ। 11 নম্বরে চলে আসি। তড়িৎ চুম্বকীয় ধারণা, ইলেকট্রোম্যাগনেটিক হাইপোথিসিস। প্রবর্তক হলেন হ্যানস আলফোভেন। 1942 খ্রিস্টাব্দে তিনি এই মতবাদ দেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আদি সূর্য যখন অত্যন্ত গতিতে ঘুরছিল তখন তার চারপাশে গ্যাসীয় মেঘের পরমাণুগুলো তীব্র তাপে আয়নিত হয়ে পড়ে এবং সূর্যের শক্তিশালী চৌম্বকীয় বলয়ের ফলে সেই আয়নিত কণাগুলো আটকে ফেলে নিজের চারিদিকে। এর ফলে সূর্যের ঘূর্ণন গতি এবং কৌণিক গতিবেগ চারপাশের গ্যাসীয় বলয়ের স্থানান্তরিত হয় এবং পরবর্তীতে এই ঘনীভূত গ্যাসীয় বলয় থেকেই গ্রহগুলির সৃষ্টি হয়। এই মতবাদ অনুযায়ী বলতে চাইছে যে প্রথমে যে আদি সূর্য ছিল সে আদি সূর্য থেকে অত্যন্ত গতিতে সে আদি সূর্য ঘুরছিল এবং তার চারপাশে যে গ্যাসীয় মেঘ পরমাণুগুলি ছিল সেগুলো তীব্র তাপে আয়নিত হতে থাকে এবং সে আয়নিত হওয়ার ফলে যে চৌম্বকীয় শক্তি তৈরি হয় তার ফলে সেই কণাগুলো একে অপরের সঙ্গে আকৃষ্ট হয় এবং জমাটবদ্ধ হয় এবং পরবর্তীতে সেই জমাটবদ্ধ হয়ে গ্রহের সৃষ্টি করে। তাই এখানে বলা হয়েছে তড়িৎ চুম্বকীয় ধারণা, ইলেকট্রোম্যাগনেটিক হাইপোথিসিস। গোল্ডস্মিথের ধারণা, হাইপোথিসিস অফ গোল্ডস্মিথ। প্রবর্তক হলেন গোল্ডস্মিথ। 1981 খ্রিস্টাব্দে এই ধারণা দেন। তিনি বলেন, পৃথিবী যখন উত্তপ্ত গলিত অবস্থা থেকে ধীরে ধীরে ঠান্ডা হচ্ছিল তখন বিভিন্ন রাসায়নিক উপাদানের পারস্পরিক আকর্ষণ ও ঘনত্বের ওপর ভিত্তি করে তারা পৃথিবীর বিভিন্ন স্তরে স্থিত হয়। সেই উপাদানগুলির বিভাজন তিনি 4 ভাগে করেছেন। সেই 4টি ভাগ হলো সিডারোফাইল, চ্যালকোফাইল, লিথোফাইল, অটমোফাইল। এই 4টি ভাগে তিনি দেখিয়েছেন।
তেনার এই মতবাদটা এটাই দেখিয়েছেন যে পৃথিবীর যে স্তর বিন্যাস সেটা তেনার এই মতবাদের অনুযায়ী ভালোভাবে বোঝা যায়। উপরের শেষ এবং গুরুত্বপূর্ণ কুইপারের মতবাদ, হাইপোথিসিস অফ কুইপার। জেরার্ড কুইপার 1951 সালে তিনি এই মতবাদ দেন। তিনি বলতে চেয়েছেন যে আদি সূর্যের চারপাশে ধূলিকণা ও গ্যাসের একটি বিশাল আবর্তনশীল মেঘ বা নেবুলার ছিল। সেই মহাকর্ষীয় টানের কারণে এই মেঘের বিভিন্ন অংশ সংকুচিত হয়ে ছোট ছোট অসংখ্য স্বাধীন ঘূর্ণয়মান খণ্ডে পরিণত হয়, যেটাকে বলা হয় প্রোটোপ্ল্যানেট, এবং পরবর্তীতে এই প্রোটোপ্ল্যানেট গ্রহের রূপ নেয়। এই হলো 13টি খুবই গুরুত্বপূর্ণ মতবাদ। আজকের মতো এই মতবাদগুলি দিয়ে শেষ করলাম। পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভূগোল সংক্রান্ত বিষয় নিয়ে আমি এই চ্যানেলে আলোচনা করব। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকবে।